এইবার আন্দোলনে মনির ভাই সে যদি টিকে যাইতো, মানে তাইলে এই শেখ হাসিনা দাবি করতো আমি খোদা, ওবায়দুল কাদের দাবি করতো আমি নবী, এবং ওই ডিবি হারুন সে দাবি করতো আমি হচ্ছি আজরাইল। এইরকম দাবি করতো তারা, এই যে মরণের কথা চিন্তা করতো না। অবশ্যই আমরা চাই হাসিনা ফিরে আসুক। এই আত্মঘাতী শপথের সাথে সাথে আমরাও চাই যে আমরাও মিছিল করুক, কালকার থেকে হাসিনা ফিরে আসুক দেশে। যতগুলো খুন হয়েছে, যতগুলো গুম হয়েছে, যতগুলো বিচার বহির্ভূত হত্যা হয়েছে, তার বিচার এই দেশের মাটিতে হবে। তারপরে সে রাজনীতি করবে, তার আওয়ামী লীগ দল রাজনীতি করবে কি করবে না, সেটা দেশের সাধারণ মানুষ সহ দেশের জনগণ এটা করবে। হাসিনা যখন ভারতে থাকে বাংলাদেশ তখন শান্তিতে থাকতে পারে না ভাই। কারণ আমরা একটা জিনিস স্পষ্ট ভাষায় আমি বলছি, এই সরকার যে পদত্যাগ করছে, দেশ ছেড়ে পালায় গেছে, এ থেকে নিশ্চিত হওয়ার কিছু নাই। আমরা এখনো স্বাধীন হইনি। যে ছাত্র জনতার গণ অভ্যুত্থান হয়েছে, আমরা এখনো স্বাধীন হইনি। আমরা নিশ্চিন্তে বসার কোনো কায়দা নাই। আমরা দেশে যে প্রান্তে থেকে আমরা যেখানে আছি, আমরা নিশ্চিন্তে বসে থাকার মতো কোনো সিস্টেম নাই। দেখেন এখানে সে বিভিন্ন দেশের ভিসা পাচ্ছে না, বিভিন্ন ভাবে সে ওই আমেরিকা বলেন, ইউরোপ বলেন, আপনারা একটু আগে বলে গেলেন যে সে কিন্তু কোনো জায়গায় যাওয়ার জায়গায় পাবে না। এখন ওই যে জয় সহ তার মেয়ে এখনো ইন্ডিয়া আছে, কিন্তু তার মায়ের সাথে দেখা করতে পারে নাই। সে যে কোনো ভাবে চেষ্টা করবে পুশব্যাক করার জন্য। 16 বছর যাবত যে অবৈধ টাকা এই দেশ থেকে পাচার হয়েছে, সেই টাকা এখন কাজে লাগাবে এই হাসিনাকে এখন দেশে করার জন্য। দেখেন গোপালগঞ্জে যে মিছিল করছে, তাকে হাসিনাকে ফিরে আনার জন্য শপথ করছে, তারা আত্মঘাতী শপথ করছে। অবশ্যই আমরা চাই হাসিনা ফিরে আসুক। এই আত্মঘাতী শপথের সাথে সাথে আমরাও চাই যে আমরাও মিছিল করুক, কালকার থেকে হাসিনা ফিরে আসুক দেশে। যতগুলো খুন হয়েছে, যতগুলো গুম হয়েছে, যতগুলো বিচার বহির্ভূত হত্যা হয়েছে, তার বিচার এই দেশের মাটিতে হবে। তারপরে সে রাজনীতি করবে, তার আওয়ামী লীগ দল রাজনীতি করবে কি করবে না, সেটা দেশের সাধারণ মানুষ সহ দেশের জনগণ এটা করবে। আমরা এখন এটা বলতে চাচ্ছি, দেখেন আপনি নুরুজ্জামান ভাই, প্রথম দিন যখন সে যায়, তার ছেলে বলছে যে আমার মা রাজনীতিতে ফিরবে না। দ্বিতীয় দিনে আর এক বক্তব্য, তৃতীয় দিনে আর এক বক্তব্য, 3 দিনে 3 বক্তব্য। যখন দেখছে তার মা কোনো জায়গার যাওয়ার জায়গা নাই, বা তার মাকে কোনো রাষ্ট্র ভিসা দিচ্ছে না, তখন এই রাষ্ট্র এখন যখন ইন্ডিয়া মিডিয়া গুলো এখন দেখতেছে যে না, তাকে যে কোনো ভাবে হোক বাংলাদেশে, ওই যে আজকে যে এই প্রধান বিচারপতি পদত্যাগ হলো এবং আরো 6 জন বিচারপতি, এখানে পুরা রাষ্ট্রটাকে ঢেলে সাজাতে হবে, এবং প্রত্যেকটা হত্যার, প্রত্যেকটা গুম, এবং বাংলাদেশের মানুষ যে ভোটাধিকার বঞ্চিত হয়েছে আজকে দীর্ঘ 15 বছর, আমরা কেউ মনির ভাই আমি 1 সেকেন্ডে শেষ করছি। দীর্ঘ 15 বছর যে মানুষ ভোটার অধিকার থেকে বঞ্চিত হয়েছে, মানুষ তার এই ন্যায্য বিচার পায় নাই, বিচার বিভাগ সহ সব জায়গায় এই এখন যে আছে, এগুলো সবকিছু সাজাতে হবে, এবং তাদেরকে বিচারের আওতায় এনে তাদের বিচার করে তারপরে সে রাজনীতি করবে কি করবে না। দেখেন সে যদি এইবার আন্দোলনে মনির ভাই সে যদি টিকে যাইতো, মানে তাইলে এই শেখ হাসিনা দাবি করতো আমি খোদা, ওবায়দুল কাদের দাবি করতো আমি নবী, এবং ওই ডিবি হারুন সে দাবি করতো আমি হচ্ছি আজরাইল। এইরকম দাবি করতো তারা। এই যে মরণের কথা চিন্তা করতো না, তারা চিন্তা করতো যে আমি খোদা, ওবায়দুল কাদের দাবি করতো আমি নবী, আর হইলাম ওই যে ডিবি হারুন দাবি করতো আমি আজরাইল। এগুলা কিন্তু দেশের মানুষ দেখে আসছে অসেফ। অতএব তাদের কোনোভাবে, আর সেনাবাহিনীর যে আজকে গাড়ি পুরাইছে বা করছে, আমি একটু আগে আপনাকে বলছিলাম মনির ভাই, ওইখানে অভিযান চালাতে হবে। এখনো কি বেহায়া নির্লজ্জ, ওইখানে তারা করতেছে, ওই আওয়ামী লীগের যারা সাংগঠনিক সম্পাদক আছে বা যারাই আছে ওইখানে যারা নেতৃত্ব দিছে, অভিযান করে তাদেরকে গ্রেপ্তার করার আহ্বান জানাচ্ছি। কারণ এই টাকার যোগান দিচ্ছে, অর্থনৈতিক যোগান দিচ্ছে জয়, এগুলো বুঝতে হবে। ধন্যবাদ মনির ভাই। জি ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ। ইসলাম আনমিউট করে বলেন প্রশ্নটা বলেন। আসসালামু আলাইকুম আনসারী সাহেব। ওয়ালাইকুম আসসালাম। আনসারী সাহেবের কাছে আমার একটা প্রশ্ন। আপনি সাবেক সেনা কর্মকর্তা, আওয়ামী লীগ নামে যে একটা জঙ্গি সংগঠন আছে, প্রত্যেক সময় দেখি যখন আমরা আওয়ামী লীগ সরকারের ক্ষমতা থাকে না, তখনই কিন্তু বাংলাদেশে জঙ্গি হামলা এবং নাশকতা এবং হিন্দুদের উপর নির্যাতন বেড়ে যায়। এগুলা কি সরকারের প্রেসক্রিপশনে হয়, না আওয়ামী লীগ ক্ষমতা যাওয়ার জন্য এই সিঁড়িগুলারে ব্যবহার করে? যেমন আমরা দেখতেছি
একটা শান্তিপ্রিয় বাংলাদেশের মাধ্যমে হিন্দু যে ধর্মীয় উগ্র নেতাগুলারে আছে ওদেরকে কিন্তু বর্তমানে কাজে লাগাচ্ছে রাস্তাঘাটে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আন্দোলন যারা করছে ওরা কিন্তু মন্দিরে বা সংখ্যালঘুর উপরে কিন্তু হামলা করছে না, কিন্তু এমন ভিডিওতে আমরা দেখছি যে সংখ্যালঘুর উপরে হামলা করছে ছাত্রলীগ যুবলীগ নেতা কর্মীরা, কিন্তু হাতে নাতে ধরাও খাইছে। কিন্তু এই দোষটা বর্তমানে গভর্নমেন্ট, ডক্টর ইউনূসের গভর্নমেন্ট, এটার ভেতরে কিন্তু দায়ী স্থাপনা হচ্ছে কৌশলে। কিন্তু এই জিনিসটা মনে রাখতে হবে, আওয়ামী লীগের একটা জঙ্গি সংগঠন, ওদের হাতে প্রচন্ড টাকা আছে, প্রচন্ড লবি করার মতো ক্ষমতা আছে ভারতে, কারণ ওদের মা হইলো ভারত, বাপ হইলো ভারত। কিন্তু ওদের ওইখান থেকে মিডিয়া প্রোটেকশন দিচ্ছে বিশ্ববাসীর কাছে যে আমাদেরকে হিন্দু নির্যাতন হচ্ছে। কিন্তু আসলে আমার মনে হচ্ছে যে ওদের প্রতি গুরুত্বপূর্ণ সেনাবাহিনীর তত্ত্বাবধানে যে মন্দির মসজিদ গুলাতে বড় বড় নজরদারিতে রাখতে হবে, গোয়েন্দা নজরদারিতে, যে জঙ্গি হামলার মতো 2005 সালের মতো যেমন আপনার যে জঙ্গি হামলা হয়েছে বাংলাদেশের 64টা জেলা, এরকম কোন হামলা মানে আওয়ামী লীগের জঙ্গিরা যেন করতে না পারে, এটা নজর রাখতে হবে। মেজর আনসারের কাছে এটা নেওয়া বলবে না। ধন্যবাদ ইব্রাহিম, সেনাবাহিনীর তত্ত্বাবধানে ধন্যবাদ আপনাকে। এই কথা বারবার না বলে একটু সংক্ষেপে বলেন। ইব্রাহিম সাহেব, আসসালামু আলাইকুম। মনির ভাই, আমার কথা শোনা যাচ্ছে? জি, শুনতে পাচ্ছি। আমি আমাদের আফসার সাহেব এবং আমাদের নুরুজ্জামান সাহেব আছেন, দুজনকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আমি আপনাকে ছোট্ট করে দুটো প্রশ্ন আমাদের সাবেক যিনি সেনা কর্মকর্তা আছেন এখানে আফসার সাহেব, ওনার কাছে আমার প্রশ্নটা আপনি একটু লিখবেন এবং নোট করবেন। বিনয়ের সাথে আপনার কাছে আমার এই প্রশ্নের উত্তর চাই। আমি আপনাকে একটা ছোট্ট করে একটা ভিডিও আমি দেখাই, দেখবেন না হয়তো, কিন্তু একটু আমি এক্সপ্লেন করব। আমাদের যে গণপদযাত্রা ছিল সে আন্দোলন আমরা শান্তিপূর্ণ করবো, আমাদের কথা শুনবে। এখানে আমি যে জিনিসটা বুঝাতে চাচ্ছি আপনাকে মনির ভাই, আমাদের দীর্ঘদিনের যে আন্দোলন সংগ্রাম যে ছাত্ররা করছে, এখানে কয়েকজন ছাত্রকে পুলিশের প্রিজন ভ্যানে ঢুকানো হয়েছে। ওখান থেকে তারা তাদের পরিচয় দিচ্ছে, কোথায় পড়াশোনা করে, তার বাড়ি কোথায়, তার নাম কি ইত্যাদি। প্রিজন ভ্যানের বাহিরে কিছু সাধারণ পাবলিক বলতেছে যে আপনি কে। পুলিশ প্রশ্ন করতেছে, যখন উনি এই ছাত্রদের পক্ষে কথা বলতেছে, যে একটা স্লোগান দিচ্ছে, সামনে আসছে ফাগুন, আমরা হব দ্বিগুণ। তো এই পাবলিককে জিজ্ঞাসা করতেছে পুলিশ, আপনি কে? বললো যে আমি সাধারণ পাবলিক। এভাবে উভয় স্লোগান দিচ্ছে, উভয় আন্দোলনে তখনই সংগ্রাম করতেছে। এবং আমি এই বিষয়টা আপনার কাছে জানতে চাচ্ছি এই কারণে, এই আন্দোলনে সাধারণ পাবলিক থেকে নিয়ে, প্রবাসীর থেকে নিয়ে, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এবং সাবেক সেনা কর্মকর্তা থেকে নিয়ে সরকারি আমলা, বিভিন্ন পেশার মানুষ আন্দোলনের শেষ পর্যন্ত একত্রিত হয়েছে। হাসিনা যখন ভারতে থাকে বাংলাদেশ তখন শান্তিতে থাকতে পারে না ভাই। কারণ আমরা একটা জিনিস স্পষ্ট ভাষায় আমি বলছি, ৭৫-এর দুর্ঘটনার পর এই শেখ হাসিনা ভারতে এসেছিলেন এবং ৮১ সালে বাংলাদেশে প্রবেশ করা মাত্রই আমাদের স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে সুদিনের মাথায় হত্যা করেছে। আমি একটা এই ঘটনাটা মনে করে দিতে চাই, হাসিনা যখন ভারতে থাকে বাংলাদেশের সাধারণ মানুষ শান্তিতে থাকতে পারবে না বলে আমি মনে করি। তো যাই হোক, তাকে এনে বিচার করা অথবা তাকে সে দেশে তার বিচারের ব্যবস্থা করা, এটা কি করে সম্ভব, এটা আমাদের আফসারি স্যার ভালো বলতে পারবেন। আমি যেটা বলতে চাই, আমাদের দেশে আজকে যে গোপালগঞ্জে এবং আমরা দেখতে পেলাম কিছু আজকে ব্রাহ্মণবাড়িয়ায় আন্দোলন করেছে এই মাফিয়ার সরকার হাসিনাকে বাংলাদেশে আনার লক্ষ্যে। তারা বাংলাদেশে আওয়ামী লীগের রাজনীতি ওপেন করার লক্ষ্যে। আজকে আবার আরেকটা জিনিস দেখলাম, শাহবাগে হিন্দুদের নিয়ে একটি হিন্দু ছাত্ররা সেখানে বৈঠক করলো। আবার এটা নিয়ে আবার ভারত সেখানে দেখাচ্ছে যে আমাদের দেশে মন্দির এবং হিন্দুদের বাড়ি ঘরে হামলা করা হচ্ছে। আর কিছু বিচ্ছিন্ন ঘটনা হয়েছে, এর মধ্যে আমরা দেখতে পেয়েছি যে আওয়ামী লীগের এবং স্থানীয় হিন্দুরা এর সঙ্গে সম্পৃক্ত, আওয়ামী লীগের নেতা কর্মীরা সম্পৃক্ত। তো এই যে অশান্তিগুলো বাংলাদেশে হচ্ছে, যে ক্ষেত্রে চাই আমরা দেখতে চাই সঠিক নির্বাচন ব্যবস্থাপনা দেখতে চাই, সুশাসন প্রশ্নটা বলে ফেলেন মাসুম, কথাটা ঘুরিয়ে প্রশ্নটা বলে ফেলেন, প্রশ্ন বলেন, সময়টা নষ্ট করে না করে।
আমি এটাই শেষ করছি ভাই, যে আমরা একটা সুশাসন প্রতিষ্ঠিত রাষ্ট্র চাই, সুন্দর রাষ্ট্র চাই। তো সেই রাষ্ট্রে এই যে হাসিনা ভারতে বসে এত যদি বসে থাকে, তাহলে আমি শেষ করছি মনির ভাই, তাকে কি করে আমাদের রাষ্ট্রে এনে বিচারের আওতায় আনা যায়